तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। থেউং কি বলবে কি করবে বুঝছে না। ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি। থেউং বলল, আমাকে একটু সাইড দেন প্লিজ, প্লিজ আমাকে একটু সাইড দেন। থেউংকে যেন সবাই আরও চেপে ধরছে, সবাই অটোগ্রাফ চাইছে, অনেকে থেউং বলে চিল্লাচ্ছে। বডিগার্ড না নিয়ে আসায় সে সেইখান থেকে বেরিয়ে হতে পারছিল না। এইদিকে ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়। বাবা বলল, চলো সবাই, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। লুজিয়া বারবার ঘুরে পিছনে দেখছিল। লুজিয়ার চোখে জল আসে, কিন্তু লুজিয়া অনেক কষ্টে নিজেকে সামাল দিচ্ছিল। আম্মু লুজিয়ার ভার মুখটা দেখে বলল, তুই ঠিক আছিস? লুজিয়া বলল, আমি ঠিক আছি বলে লুজিয়া বারবার পিছনে দেখে। লুজিয়ার মনটা যেন এক পা এগোতে চাচ্ছিল না, কিন্তু লুজিয়ার তো চলে যেতেই হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ থেউংকে দেখে এগিয়ে আসে। তারা থেউংকে প্রোটেকশন দিয়ে সেই ভিড় থেকে বাইরে নিয়ে আসে এবং এয়ারপোর্টের ভিতরে তাকে ছেড়ে দিয়ে আসে। লুজিয়া প্লেনে গিয়ে বসে। লুজিয়ার খুব কষ্ট লাগছিল, বারবার মনে পড়ছিল গতকালকের কথা। লুজিয়া বলেছিল, আমি চাই তুমি কাল এসে আমাকে এর উত্তরটা দাও। যদি মনে করো এটা তোমার পরীক্ষা তবে। থেউং বলল, আমি প্রস্তুত, কথা দিলাম তুমি কাল আমাকে তোমার সামনে একগুচ্ছ সাদা গোলাপ হাতে দেখবে। চোখের সামনে এক মুহূর্তে যেন সব পুরনো কথাগুলো ভেসে উঠছিল। আম্মু বলল, কি হয়েছে তোর লুজিয়া, এমন কেন তোর চেহারা? লুজিয়া বলল, কিছু না আম্মু, এমনি। লুজিয়া চোখের পানি আড়াল করে ফেলে। প্লেন টেক অফ করলো। লুজিয়া বাইরে তাকিয়ে আছে। সে হয়তো থেউংয়ের কাছে অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিল। সে ভেবেছিল থেউং হয়তো আসবে, কিন্তু থেউং আসেনি। এইদিকে থেউং এয়ারপোর্টের ভিতরে এসে এদিক ওদিক খুঁজছে। একজন স্টাফকে দেখে থেউং জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি। স্টাফ বলল, হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? থেউং বলল, বাংলাদেশে যাওয়ার ফ্লাইটটা কি চলে গেছে? স্টাফ বলল, সরি স্যার, বাট প্লেনটি মাত্র টেক অফ করলো। থেউং বলল, শিট। থেউং সজোরে নিজের হাতটা দেয়ালের সাথে বাড়ি দিল। থেউং আর কিছু না বলে বাইরে চলে আসে এবং পুলিশ তাকে আবারও প্রোটেকশন দিয়ে তার গাড়ি অবধি নিয়ে যায়। থেউং গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। সারাদিন থেউং বাসায় যায় না। নামজুন অনলাইনে থেউংয়ের ছবি দেখে অবাক হয়। নামজুন বলল, থেউং এয়ারপোর্টে কি করছে? আর এখন তো সন্ধ্যা নেমে আসলো, সে বাড়িতেও তো এখনো আসলো না। জিমিন বলল, তাই তো, আমিও তাই ভাবছি। ওয়েট, আমি একটা ফোন দিই ওরে। জিমিন থেউংকে ফোন দেয়, বাট থেউং ফোনটা কেটে দেয়। The number that has been calling is busy now. Please try later. জাংকুক বলল, আমার মনে হয় ওরে খুঁজতে যাওয়া উচিত। হিয়ঙ্গি বলল, জিমিন একটা কাজ করি, তুই আর আমি যাই, চল। নামজুন বলল, না না, আমি আর জিমিন যাই, তোরা থাক। ওরা গাড়ি নিয়ে বের হলো। থেউং যেখানে যেখানে থাকতে পারে বলে মনে হয় তারা সেখানে সেখানে গেল, কিন্তু থেউং কোথাও ছিল না। জিমিন বলল, আমার ভয় করছে, আমরা কোথায় খুঁজবো ওরে? নামজুন বলল, আচ্ছা, আমরা আগে যেখানে আড্ডা দিতাম সেখানে গিয়ে দেখলে কেমন হয় একবার? জিমিন বলল, হ্যাঁ, ভুল বলিসনি, সেই সমুদ্রের কাছে। নামজুন বলল, সেখানেই চল, ও বিচেই থাকতে পারে। জিমিন বলল, ওকে, চল তাড়াতাড়ি। নামজুন আরো জোরে গাড়ি নিয়ে ছুটল। ওরা গিয়ে দেখে, হ্যাঁ, থেউং সে জায়গায় বসে আছে। আশেপাশে 4-5টা বিয়ারের বোতল ছড়ানো, তার কোলে ব্লেজার রাখা।
থেয়ং সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিমিন থেয়ংয়ের ডান পাশে গিয়ে বসে। নামজুন থেয়ংয়ের হাত থেকে বিয়ারের বোতলটা নেয়। থেয়ংয়ের কোনো অনুভূতি নেই। তাদের দুজনকে দেখে থেয়ং কোনো রিয়াকশনই দিল না। সে তখনও নীরব দৃষ্টিতে সমুদ্রের অথই পানির দিকে তাকিয়ে রয়েছে। নামজুন বিয়ার খায় এবং থেয়ংয়ের বাম পাশে গিয়ে বসে। জিমিন বলল, তুই কই গিয়েছিলি থেয়ং? আমরা কত জায়গায় খুঁজেছি তোকে। থেয়ং বলল, তাই বলে উঠে দাঁড়ায়। থেয়ংকে দেখে বুঝাই যাচ্ছিল সে মাতাল। নামজুন বলল, থেয়ংশি আস্তে, পানিতে পড়ে যাবি ভাই। থেয়ং বলল, পড়ে গেলে তোরা তো আছিস আমাকে বাঁচাতে। নামজুন বলল, কি হয়েছে তোর? থেয়ং বলল, আমার আমার কি হবে বলে উল্টে পড়ে যেতে লাগলো। জিমিন বলল, থেয়ংয়া। নামজুন এবং জিমিন ওরে ধরে গাড়িতে ওঠায়। জিমিন বলল, ওর তো হুঁশ নাই, তুই ওরে গাড়ি করে নিয়ে যা, আমি ওর গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, নামজুন বলল, ওকে। নামজুন থেয়ংকে নিয়ে চলে যায়। জিমিন গাড়ির দরজা খুলতেই দেখে এক গুচ্ছ সাদা গোলাপ। সে বেশ খানিকটা অবাক হয়। নামজুন থেয়ংকে বাসায় নিয়ে গিয়ে বিছানাতে শুইয়ে দেয়। যেও বলল, থেয়ং কই ছিল? নামজুন বলল, আমাদের পুরনো আড্ডা দেওয়ার জায়গায়, সেই সমুদ্রের বিচে ছিল। জাংখুক বলল, এই অবস্থা কেন? সকালে তো খুশি দেখাচ্ছিল, ও ড্রিঙ্ক করেছে? নামজুন বলল, আমিও তো বুঝছি না কি হয়েছে। জিমিন গোলাপ ফুল এনে সবার নজরের আড়ালে লুকিয়ে দেয়। জিমিন বলল, ওকে, তোরা ওকে একটু বিশ্রাম করতে দে, আমি ওর পোশাকটা চেঞ্জ করে দিই। জিন বলল, আমিও সাহায্য করি তোকে, তুই একা পারবি না। চেহ বলল, আমিও করি, ও তো বেশ ভারী ভাই। ইয়ঙ্গি বলল, আমি একটু পানি নিয়ে আসি ওর জন্য। নামজুন থেয়ংয়ের জুতা খুলে দেয়। জাংখুক থেয়ংকে ধরলে জিমিন থেয়ংয়ের শার্ট খুলে দেয়। ইয়ঙ্গি পানি নিয়ে আসে। জিন থেয়ংকে পানি খাইয়ে শুয়ে দেয়। এদিকে প্লেনে লুজিয়া কান্না করেই চলেছে। সে নিজেকে কিছুতেই থামাতে পারছিল না। তার চোখ দিয়ে অঝরে অশ্রু বই চলেছে। মা বাবা ভাবছে লুজিয়ার হইলটা কি? সে কি আরো কিছুদিন থাকতো সেখানে? ওরা লুজিয়াকে কোনো প্রশ্ন না করে নিজের মনে ছেড়ে দিল। কাঁদতে কাঁদতে লুজিয়া একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে থেয়ং শরীর আড়িমুড়ি দিয়ে ঘুম থেকে ওঠে। জিমিন বলল, গুড মর্নিং। থেয়ং বলল, গুড মর্নিং। জিমিন থেয়ংয়ের হাতে কফির মগ দিল। জিমিন বলল, আমি বানিয়েছি, খেয়ে দেখ। থেয়ং কফিতে চুমুক দিয়ে বলল, চিনি কম হয়েছে। জিমিন বলল, বুঝছি, তোর খেতে হবে না, দে। বলে কফির মগ নিয়ে রেখে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। জিমিন থেয়ংকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর থেয়ং? থেয়ং বলল, কই কি হয়েছে? জিমিন বলল, কাল তুই মাতাল ছিলিস। থেয়ং বলল, তো বিয়ার খেতে ইচ্ছা করছে, খেয়েছি, মাতাল হয়েছি, তো কি হয়েছে? জিমিন বলল, কিছুই হয়নি, তুই কাল মলে যাবি বলেছিলি আমাকে, কিন্তু তুই এয়ারপোর্টে কেন গিয়েছিলি? বলে গতকালকের ছবিটা থেয়ংয়ের সামনে ধরে। থেয়ং বলল, ওফ জিমিন, আমাকে জোর করছিস কেন? আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, এত প্রশ্ন কিসের ভাই? জিমিন বলল, আমাদের ছাড়াও তোর অন্য ফ্রেন্ড আছে? জানতাম না তো। থেয়ং বলল, জিমিন, এমন করে কেন বলছিস? জিমিন বলল, কারণ তুই মিথ্যা বলছিস থেয়ং। বলে গতকালকের ফুলটা বের করে, যদিও সেটা শুকিয়ে গিয়েছে। এইটা তোর সত্যি, তাই না থেয়ং? তুই কাল কি বলেছিলিস জানিস? তোর এই লাইফটাকে ভালো লাগে না, তোর দম বন্ধ হয়ে আসে। তুই তো কখনো এমন বলিস না। তোকে তো আমি চিনি, তোকে তো আমি নতুন দেখছি না ভাই। থেয়ং, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর সমস্যা আমাকে বল ভাই, কি হয়েছে তোর? থেয়ং বলল, ওফ জিমিন, আমি সে ফ্রেন্ডকে এটা দিতে পারিনি, আমি ওর জন্যই কিনেছিলাম, এখন বাদ দে। জিমিন বলল, না, তাহলে তুই তাকে দিসনি কেন? কারণ আমি তোর গাড়িতে এটা পেয়েছি। থেয়ং বলল, জিমিন, তুই আমারে অযথা পেঁচাচ্ছিস, এত প্রশ্ন করছিস কেন? জিমিন বলল, কারণ তোর জন্য আমার চিন্তা হয়,
কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ তোকে এইভাবে আমার দেখতে ভালো লাগে না? বলতেই দরজায় নক করে। জিমিন আবারও ফুল লুকিয়ে ফেলে এবং দরজা খুলে দিয়ে দেখে সব মেম্বাররা বাইরে দাঁড়িয়ে আছে। নামজুন বলল, দরজা বন্ধ করে কি করছিস তোরা? জিমিন বলল, ছি, কি করব? ইয়ঙ্গে বলল, সেটাই তো, কি করছিস? জাংকুক থেয়ংয়ের দিকে তাকিয়ে বলল, তোর এখন কেমন লাগছে থেয়ং? থেয়ং বলল, আমি ঠিক আছি। কি হয়েছিল তোর কাল? জাহব বলল, আর তুই এয়ারপোর্টে কেন গিয়েছিলি? থেয়ং কি উত্তর দিবে বুঝছে না। আসলে জিমিন বলল, আরে ও মলে গিয়েছিল। এর ভেতর আমার ভাই আমাকে ফোন দিয়ে বললো এয়ারপোর্টে আসতে। তো আমি তো পারবো না। আমার জন্য মা কিছু একটা পাঠিয়েছিল, সেটা নিয়ে যেতে বলেছিল। আমি ভাবলাম থেয়ং বাইরে আছে, তাকেই পাঠাই। কিন্তু এই গাধাটাকে মানুষ দেখে ফেলে, বেচারা। আমার ভাই সেটা নিয়েই চলে গেছে, আমি আর পেলাম না। নামজন বলল, ও, তো কাল তোর এই অবস্থা ছিল কেন? কি হয়েছে? থেয়ং বলল, কিছু না, মন একটু খারাপ ছিল। নামজুন এসে থেয়ংয়ের কাছে বসে এবং পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। নামজুন বলল, থেয়ং, আমরা শুধু টিম না, আমরা একটা ফ্যামিলি। তোর খারাপ লাগছে আমাদের বল, আর কাউকে না বলতে পারিস আমাকে বল। আমি আমার সাধ্য মতো তোরে খুশি রাখার চেষ্টা করব, কিন্তু তুই এভাবে থাকলে আমার খারাপ লাগে থেয়ং। থেয়ং বলল, আমি বুঝতে পেরেছি, আমি ঠিক আছি ভাই। জেহব বলল, আমরা সবাই তোকে অনেক ভালোবাসি থেয়ংশি। তুই কষ্টে থাক, এইটা আমাদের কারো কাছে ভালো লাগে না ভাই, বলে জড়িয়ে ধরে সবাই থেয়ংকে। এইদিকে লুজিয়া বাসায় যাওয়ার পর থেকে শুয়ে শুয়ে কাঁদছে। সন্ধ্যা 7টা বাজে, বাবা অফিস থেকে আসে। মা লুজিয়ার ঘরে উকি দিয়ে দেখে অন্ধকারে লুজিয়া শুয়ে আছে। সেখান থেকে চলে যেতেই কেমন গুমড়ে কান্নার আওয়াজ পায় মা। দ্রুত পায়ে রুমের ভিতর ঢুকে লাইটটা অন করে। আম্মু লুজিয়ার কাছে গিয়ে বসে। আম্মু বলল, লুজিয়া, কোরিয়া থেকে আসার সময় থেকে কাঁদছিস, কি হয়েছে তোর? লুজিয়া মুখের উপর বালিশ চাপা দিয়ে শুয়ে আছে। লুজিয়া, তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু আমার কাছে তুই ছোট্ট মেয়েটাই আছিস। জানিস লুজিয়া, তোর বাবার সাথে আমার বিয়েটা ভালোবেসেই হয়েছে। বিয়ের পর অনেক দিন আমার সন্তান হয়নি। সেই একটা জায়গায় আমাদের কষ্ট ছিল। আল্লাহর কাছে দিনরাত কান্নার পর, অনেক ডাক্তার ঘাটাঘাটি করার পরে অবশেষে তুই আসলি আমার জীবনে। তোর অসুখ হলে আমি সারা রাত তোর কাছে বসে থাকতাম। তোর পড়ে গিয়ে হাত পা কেটে গেলে আমি তোকে কোল থেকে নামাতামই না, তুই ব্যথা পাবি তাই। লুজিয়া, তোর কিছু হলে আমি কিভাবে ভালো থাকবো বলতে পারিস? আমি কখনোই শুধু তোর মা হতে চাইনি, পাশাপাশি আমি তোর ভালো বন্ধু হতে চেয়েছি। আমি চেয়েছি তুই আমার সাথে সব কথা শেয়ার কর। তোকে আমরা অনেক ভালোবাসি লুজিয়া। বলতেই লুজিয়া শোয়া থেকে উঠে মাকে জাপটে ধরে জোরে জোরে কাঁদতে লাগে। আমাকে বল লুজিয়া, কি হয়েছে তোর মা? বলে লুজিয়ার চোখ মুছে দেয়। লুজিয়া বলল, আম্মু, আমি একটা ছেলেকে অসম্ভব ভালোবাসি। আম্মু এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। আম্মু শান্ত গলায় বলল, ওকে ওকে, ঠিক আছে। কে সে? কই থাকে? কি করে? আমাকে বল। লুজিয়া ছবি বের করে দেখায়। কিম থেয়ং, পেশায় সিঙ্গার। আম্মু বলল, এরে কোথায় যেন দেখেছি আমিও। লুজিয়া বলল, টিভিতে। আম্মু আরো অবাক। আম্মু, আসলে থেয়ং। লুজিয়া ওর মাকে A to Z সব বলে, কাল পর্যন্ত যা যা হয়েছে। থেয়ং লুজিয়াকে যা যা বলেছে সবকিছু, জাস্ট সে বৃষ্টির রাতের কথাটা ছাড়া। আম্মু লুজিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। আম্মু নিজের বাকশক্তি যেন হারিয়ে ফেলে। আমি ওরে ভালোবাসি, কিন্তু সে আসেনি, সে একটা টেক্সটও করেনি আমাকে। আম্মু বলল, লুজিয়া, তুই আমাকে না বলে এইভাবে বাড়ি থেকে বের হয়েছিস? এমন মিথ্যা বলে বের হয়েছিস? সত্যি তুই আমাকে কষ্ট দিলি লুজিয়া। আচ্ছা যাই হোক, এখন একটা ফ্রেন্ড হিসাবে তোকে যা বলছি শোন। লুজিয়া,
একটা সেলিব্রিটি সাধারণ মানুষের মতো হয় না, ওরা আকাশের চাঁদের মতো। চাঁদের আলো আমাদের ভালো লাগে, কিন্তু আমরা কখনো চাঁদকে স্পর্শ করতে পারবো বল? সেলিব্রিটি এমনই হয় লুজিয়া, তোকে যদি সে ভালোবাসে সেটা ক্ষণিকের জন্য। তাদের কাছে আজ একরকম, কাল আরেক রকম। হ্যাঁ, যদি সে আসতো আমিও বিশ্বাস করতাম সে তোকে ভালোবাসে। লুজিয়া, তোর সাথে যদি ওর বিয়েও হয় তুই সুখী হবি না মা, কারণ তার কাছে তোকে দেওয়ার মতো সময় থাকবে না। তোর মন খারাপে সে তোর পাশে থাকবে না। আমি বলছি না সবাই একরকম, কিন্তু আমি মনে করি সেলিব্রিটি এমনই হয়। লুজিয়া বলল, আম্মু আমি ওরে ভুলতে পারবো না। আম্মু বলল, এখন তোকে মা হিসেবে আমি কিছু কথা বলি। আচ্ছা লুজিয়া, তুই জানিস তোর বাবা সেলিব্রিটি মানুষ পছন্দ করে না। ওর সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই মা। আর সে যদি তোকে ভালোবাসতো সে অবশ্যই আসতো গতকাল। তুই এতটুকু তো বুঝিস। সে নিজে প্রমিস করেছে, অথচ সে সেটা রাখতেই পারে নাই। তোকে কেমন ভাবে ভালোবাসলো বল? সে কি জানে না তোর মনের অবস্থা? সে একটা টেক্সট করতে পারতো। লুজিয়া, সবকিছু তো তোর চোখের সামনে, তুই বুঝতে তাও পারছিস না বলে মা উঠে চলে গেল। লুজিয়া দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে। সে সময় বাবা আসে। লুজিয়ার চিৎকার শুনে বাবা দৌড়ে গেল লুজিয়ার ঘরের দিকে। বাবা বলল, লুজিয়া দরজা খুল, লুজিয়া। বাবা দরজা ধাক্কায় চলেছে। আম্মু বলল, লুজিয়ার বাবা, ওরে ডাক দিও না, ও একটু কান্না করুক। বাবা বলল, কিন্তু কি হলো আমার মেয়ের? আম্মু বলল, পরে বলবো, ওরে বিরক্ত করো না। লুজিয়া সব মনে পড়ছে। মাহি বলেছিল, ও সেলিব্রিটি, তুই তো সাধারণ মানুষ, ওর জন্য কত মেয়ে পাগল। আর তুই তো। থেউং বলেছিল, তুমি সবার থেকে আলাদা। মাহি বলেছিল, ওর সাথে তোর যাই না লুজিয়া। থেউং বলেছিল, তুমি আমার জন্য অনেক বেশি স্পেশাল। আম্মু বলেছিল, একটা সেলিব্রিটি সাধারণ মানুষের মতো হয় না, ওরা আকাশের চাঁদের মতো। চাঁদের আলো আমাদের ভালো লাগে, কিন্তু আমরা কখনো চাঁদকে স্পর্শ করতে পারবো বল? সেলিব্রিটি এমনই হয়। থেউং বলেছিল, আই লাভ ইউ। আম্মু বলেছিল, সে যদি তোকে ভালোবাসতো সে ঠিকই আসতো। থেউং বলেছিল, আমি প্রমিস করছি কাল আমাকে একগুচ্ছ সাদা গোলাপের সাথে তোমার সামনে দেখবে। আম্মু বলেছিল, সব তোর চোখের সামনে লুজিয়া। লুজিয়া চিৎকার করে বিছানা থেকে বালিশ ছুঁড়ে ফেলে দেয়। লুজিয়া চিল্লাই কান্না করে এবং থেউংয়ের সব ছবি ছিঁড়ে ফেলে এবং বলে, তুমি কখনোই ভালোবাসোনি আমাকে, কখনো না। তুমি কোনোদিন আমার ফিলিংস বুঝোনি বলে লুজিয়াকে দেয়া অটোগ্রাফের সেই নীল ডায়েরিটা বের করে। তোমার সবকিছু অভিনয় ছিল, সবকিছু ফেক। তুমি একটা ফেক। আমি কিচ্ছু রাখবো না আমার জীবনে, আমি তোমার কিচ্ছু রাখবো না থেউং বলে সবকিছু বোরখার ভেতর বেঁধে ছাদে নিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেয়। লুজিয়ার কষ্ট যেন বুকের ভিতর চেপে বসেছে। লুজিয়া চিৎকার করছে। ফোন থেকে সিম বের করে আগুনে ছুঁড়ে ফেলে দেয়। ফোনে থেউংয়ের ছবি ছিল। লুজিয়া ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে এবং সে আগুনে ফেলে দেয় আর চিৎকার করে বলে, আই হেট ইউ, আই হেট ইউ থেউং। লুজিয়া আগুনের কাছে শুয়ে শুয়ে কান্না করে। থেউংয়ের ছবিগুলো চোখের সামনে পুড়তে দেখে। এক সময় কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে লুজিয়া।